প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শেখ হাসিনা ও সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের মামলা, প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ, গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি, বিএবি আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে, চাঁদা চেয়ে ব্যাংকে চিঠি, রাজনৈতিক বিবেচনায় নেওয়া 190টি সেতু বাতিল। দৈনিক সমকাল, সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ, প্রধান উপদেষ্টা বললেন আগামী নির্বাচনকে সেরা ও ঐতিহাসিক করতে চাই, ভারতের আচরণে গভীর উদ্বেগ বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি। দৈনিক যুগান্তর, দরপত্রে বেড়েছে তদবির, টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনূস। দৈনিক ইত্তেফাক, প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা, এ যাবৎকালের সেরা ঐতিহাসিক নির্বাচন করতে চায় প্রধান উপদেষ্টা। কালের কণ্ঠের শিরোনাম, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। আমার দেশ, ক্রসফায়ারে নিহতদের 4 জন ছিলেন ডিবি হেফাজতে। দৈনিক জনকণ্ঠ, দেশে HMP ভাইরাস শনাক্ত, ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী নির্বাচন। মানব জমিন, ইভিএম প্রকল্পে গচ্ছা 4000 কোটি টাকা, স্পষ্ট ডাকাতি অন্য কিছু নয়, টিউলিপ প্রসঙ্গে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, কোথাও নেই সুখবর, বেড়া নিয়ে বাড়াবাড়ি BSF এর। আমাদের সময়, দেশের স্বার্থে কঠোর ঢাকা, টিউলিপকে ক্ষমা চাইতে বললেন ডক্টর ইউনূস। ইনকিলাব, যানজট নিরসনে ব্যর্থতা, ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি। কালবেলার শিরোনাম, মাঠে 50,000 কোটি বকেয়া রেখে টাকা খুঁজছে NBR। খবরের কাগজের শিরোনাম, নিম্ন ও মধ্যবিত্তের চালাই দায়, কয়েকজন লোক বাজার নিয়ন্ত্রণ করে, বিশেষ সাক্ষাৎকারে ডক্টর হোসেন জিল্লুর রহমান। দেশ রূপান্তর, ভ্যাট প্রত্যাহারে একাট্টা সবাই, সংসদ নির্বাচন আগে চায় নির্বাচন কমিশন। দৈনিক দিনকাল, আইন শৃঙ্খলার চরম অবনতি, আতঙ্কে জনপদ। দৈনিক করতোয়া, সব ঠিকঠাক থাকলে বিমান উড়বে বগুড়ায়। ভালো খবর, বগুড়ায় বিমান উড়বে আগামী, যদি ঠিকঠাক থাকে 2-1 বছরের মধ্যেই। কিন্তু আমরা একটু বিমান উড়ুক, আমরা একটু দ্রব্যমূল্য নিয়ে বা এই সময়ের যে সংকট সেটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রথম আলোতে যেমন শিরোনাম হয়েছে, গ্যাস সংকটের সামনে আরও ভোগান্তি, বিশেষ করে দরপত্রে বেড়েছে তদবির, প্রকাশ্যে চাঁদাবাজি, কিন্তু গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন নেতারা, আজকে পত্রিকার শিরোনাম, এবং তারা বলেছেন যে ব্যবসা বাণিজ্য টিকে রাখাই কঠিন হবে। আর কালের কণ্ঠ বিশদভাবে রিপোর্ট করেছে এখানে, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা, গভর্নরের সঙ্গে বৈঠক, রোজায় দুশ্চিন্তা বাড়াতে পারে ডাল, ভোজ্য তেল, ছোলা, পেঁয়াজ এবং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব, শিল্প ধ্বংসের চক্রান্ত, শুল্ক বৃদ্ধিতে নাগালের বাইরে ফল। ঠিক একই সময়ে একটু বলে রাখি, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন মানে ভ্যাট শুল্ক বাড়লে জনগণের খুব একটা কিছু হবে না। তা আমার সাধারণ নাগরিক হিসাবে মনে হয়েছে উনি কি আদৌ বাজারে যান? ধন্যবাদ আপনাকে। বিভিন্ন ধরনের নিউজই আছে, তবে ভ্যাট শুল্ক বাড়লে একটা শ্রেণীর কিন্তু কষ্ট হয় না, এটি সত্য। হয় না? না, হয় না। আচ্ছা, কারণ হচ্ছে যে এইখানে সবাই যে কষ্ট করে চলে তা না। এখানে রাজনৈতিক পট পরিবর্তন হোক বা না হোক, রাজনৈতিক বা ক্ষমতার কাঠামোর কাছাকাছি যারা থাকেন তারা এর কাছ থেকে কতগুলো সুবিধা পান। আচ্ছা, তাদের বাড়তি আয় হয়, পরিষ্কার কথা। তারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নেন, অবৈধভাবে আয় করেন। সুতরাং অবৈধভাবে যারা আয় করেন, ওই যে কাজের লোক 400 কোটি টাকার মালিক হতে পারে ক্ষমতার কাছাকাছি থাকলে। তো ক্ষমতা তো এখনো আছে, ক্ষমতার কাঠামো তো আর শেষ হয়ে যায়, বদল হয়নি, ব্যক্তি বদল হয়েছে। তো সেই কারণে যাদের ইনকামটা ফ্লোটা অবারিত, তাদের এইগুলো তো কোনো সমস্যা না। এবং
তার একটা রিফ্লেকশনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আপনি 6 মাস আগে যে ছাত্র নেতাদের পেছনে এতবারে জীবনপণ লড়াই করছেন, এখন তাদেরকে দেখছেন যে প্রতিদিন তারা পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছে, একজন আর একজনকে পেটাচ্ছে, প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। তার অর্থ হচ্ছে যে ওই যে চাঁদার ফ্লোটা এটা কন্টিনিউ আছে। এই জায়গায় সরকারের করণীয় কি? সরকারের করণীয় যেটা ছিল সরকার সেটি করছে না, সরকার হাত গুটিয়ে বসে আছে। আপনি ভিকটিম হিসাবে আমি কতগুলো দাবি তুলতে পারি। কি দাবি? যে আওয়ামী লীগের সময় যারা দুর্নীতির সাথে জড়িত, দেশের বাইরে তাদেরকে ধরে এনে ফাঁসি দিতে হবে, তাদের এইটা করতে হবে, তাদের সেইটা করতে হবে, তাদেরকে একবারে কঠোর একটা চাপের মধ্যে রাখতে হবে। এটি আমি ব্যক্তির জায়গা থেকে বলতে পারি। কিন্তু আপনি যখন সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গা, অথবা যখন আপনি সরকার, তখন আপনি একই সাথে দুটো কাজই করতে হবে। ওই 15 বছরের যারা লুটপাট করেছে তাদের যেমন বিচার করতে হবে, একই সঙ্গে এই সময়কালে যারা দেশে আছেন তাদের জন্য একটা স্বস্তিদায়ক জায়গার ব্যবস্থা করতে হবে। কিন্তু আমার অবজারভেশন হচ্ছে, নাগরিক হিসাবে আমার প্রত্যাশাটা ওইটা আপনি পূরণ করছেন। কোনটা? যারা ক্ষমতায় ছিল, লুটপাট করেছে, তাদের শাস্তির ব্যাপারে কোনো জায়গায় আমি দেখছি যে প্রত্যাশার থেকেও বেশি করছেন। কিন্তু এই জায়গাটিতে গত 6 মাস ধরে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে দখলবাজি, চাঁদাবাজি। এই যে জায়গাগুলোতে হোসেন জিল্লুর রহমান সাহেব, তিনি এই সরকারের একজন খুব কাছের লোক, আগের সরকারেরও 111-এও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি যেটি বলেছেন যে অল্প কয়েকজন মানুষের হাতে জিম্মি। আপনি সরকারের কাছ থেকে এই বক্তব্যটি কখনো শুনছেন? তারা কি কোনো ইনিশিয়েট করছে এখানে? তাদের কোনো উদ্যোগ আছে? আমি তো কোনো উদ্যোগ তাদেরকে দেখি না। তারা যে জায়গাগুলোতে অ্যাড্রেস করছে, আজকে 100টি পণ্যের উপরে আপনি ভ্যাট বাড়িয়েছেন, আপনি মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ভ্যাট ট্যাক্স দিতে দিতে। আমরা ফোন কোম্পানিগুলোর যে এর কথাগুলো শুনছি, ভ্যাট ট্যাক্সের কথা শুনছি। আপনি 100 টাকার যদি সেবা কিনতে যান, সেখান থেকে অর্ধেক নাই, ভ্যাট ট্যাক্স দিতে হবে, অর্ধেকেরও বেশি। একটা সভ্য দেশে এটা কি সম্ভব? এবং আমি এই যে ভ্যাট ট্যাক্স অবশ্যই দিব। আমাদের এখানে ভ্যাট ট্যাক্সটা আসলে কারা দেয়? সাধারণ মানুষের 2 ধরনের ট্যাক্স আছে, আমরা এটা জানি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। পরোক্ষ করটা বেশি মানুষ দেয়। আমাদের টোটাল যে কর তার একটা 90% বেশি এই জায়গার থেকে আসে। আবার আপনি দেখবেন যে আমাদের এখানে প্রত্যক্ষভাবে ট্যাক্স দেয় কে? ওই যে মারা গেছেন কাউস মিয়া, জর্দা কোম্পানির। তার মানে হচ্ছে আমাদের বড় লোকরা ট্যাক্স দেন না। কেন দেন না? সরকার তাদের কাছে নিতে পারে না। কাদের কাছ থেকে নিতে পারে? আপনারা আমার কাছ থেকে নিতে পারে। আপনি যে সকালবেলা 1 কাপ চা খাবেন, তার উপরে ট্যাক্স বসিয়েছে। বাজেটের মাত্র 6 মাস আগে কোনো রাজনৈতিক দলগুলো কারোর সাথে আলাপ না করে শুধুমাত্র এই যে IMF এর কাছ থেকে ঋণের শর্ত হিসাবে, তো আমি এইখানে প্রশ্ন করি, ঋণের শর্ত এটি শিথিল করা যেত না? আমাদের প্রধান উপদেষ্টা যিনি, সারা পৃথিবীতে তার যে গ্রহণযোগ্যতা, এবং আমরা কিন্তু এই কথাগুলো শুনেছি যে তাকে প্রপারলি কাজে লাগানো হচ্ছে না, তাকে তার যে গ্রহণযোগ্যতা আছে সেই গ্রহণযোগ্যতা কাজে লাগানো হচ্ছে না। তো এখন তো তিনি আছেন, কাজে লাগাবে কে? আগের যে সরকারগুলো ছিল তাদের বিরুদ্ধে একটা অভিযোগ কিন্তু ছিল বিভিন্ন জায়গা থেকে যে তাকে প্রপারলি বাংলাদেশ কাজে লাগাতে পারছে না। এখন তো তিনি নিজেই দায়িত্বে, তো তিনি তো IMF এর সাথে কথা বলতে পারতেন। আমাদের এখানে পোশাক খাতে যে প্রবলেমগুলো, আমেরিকা যেগুলো করে রেখেছে, তো তার তো আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক আছে, আমরা তো তার কাছে এগুলো চাই। আপনি একটা দায়িত্ব নেওয়ার পরে আপনি শুধু নিজের কাজটা করবেন, অন্য কাজগুলো অন্য জায়গাগুলোতে সেকেন্ড প্রায়োরিটি হওয়ার কথা না। আপনি যে যাদের কথা বলেছেন, প্রেস সেক্রেটারি বলেছেন, এর আগে কিন্তু অর্থ উপদেষ্টাও বলেছেন যে আপনাদের খুব একটা কষ্ট হবে না। তো আমাদের কষ্ট হবে না এটি আপনি কি করে বোঝেন? এ তো হারুন আর রশিদ। আমি কিভাবে সংসার চালাই এরা জানে, এরা খবর রাখে, এরা খবর রাখে। 10 টাকার জন্য এই দেশে একজন আরেকজনকে পিটিয়ে মেরে ফেলে। যে মানুষটা সংসার চালায়, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের এখানে চালের দাম বেড়েছে। হ্যাঁ, একটা জায়গায় আপনার বাজারে স্বস্তি আছে, কি? সেটি হচ্ছে যে সবজি। কারণ কি? সেটা ফ্লোটা বেশি। আপনার 1 মাস পরে মানুষের নাভিশ্বাস উঠবে। মোটা চালের দাম বেড়েছে। 100 টাকার চাল দিয়ে একটা পরিবার, অনেক পরিবার আছে যার দিনে 100 টাকার চাল লাগে না, কিন্তু 300, 400, 500 টাকার সবজি লাগে, এরকমের অনেক পরিবার আছে। তো এই যে অন্যান্য যে দামগুলো বাড়াচ্ছেন, সার্ভিসটা দিতে পারছেন না। গ্যাসের যে সমস্যা, হ্যাঁ, কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো আপনি 6 মাস বয়সী একটা সরকারের কাছে সেগুলো পেয়ে যাবেন, সেই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি সেটি বলছি না।
কিন্তু আমি যেটা বলতে চাই যে আপনার একটা আন্তরিকতা থাকতে হবে, উদ্যোগ থাকতে হবে। পথে পথে চাঁদাবাজির কারণে আপনি বগুড়াতে যে টমেটোর কেজি 3 টাকা, সেই টমেটো এখানে আপনি 30, 35, 40 টাকায় কিনছেন। এক এক বাজারে এক এক রকম। টমেটো তো কৃষকরা বাইরের ছবি আমরা দেখছি ফেলে দিচ্ছে গরুকে খাওয়াচ্ছে। ফুলকপি কেটে ফেলছে। আমি মানে 30 টাকার নিচে এগুলো পাবেন না। এক। দ্বিতীয়ত হচ্ছে যে হোটেলগুলোতে আপনি দেখবেন সেই যে 50 টাকার সবজি 100 টাকার সবজি যে কমে এসেছে তার কোনো রিফ্লেকশন সেখানে নেই। অর্থাৎ আমাদের এই জায়গাটায় সততার সাথে ব্যবসা কেউ করতে চায় না। যার যতটুকু সুযোগ আছে সে সুযোগটা ব্যবহার করে। কিন্তু সরকারের দায়িত্ব হচ্ছে এই জায়গাটায় যাতে নিয়মের মধ্যে মানুষ আসে। তো এই যে পথে পথে যে চাঁদাবাজি, গত সরকারের সময় একটা টেলিভিশনে এই যে দ্রব্যমূল্য নিয়ে কথা হচ্ছিল, তো সেখানে সরকারের একজন খুব ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ছিলেন, তিনি অনুষ্ঠানের মধ্যে বলছিলেন যে কক্সবাজার থেকে একটি পণ্য ঢাকা পর্যন্ত আসতে 28,000 টাকা চাঁদা দিতে হয় পথে পথে একটা ট্রাক। তো এখন সেই চাঁদাটা কারা নিচ্ছে? কেউ না কেউ নিচ্ছে। না, সেই 28,000 টাকা তো তাকে আবার তুলতে হবে, সেটা তুলতে হবে। তো এই যে চাঁদাটা নিচ্ছে কেউ না কেউ নিচ্ছে। তো আমি সরকার কিন্তু বলে প্রতিদিন যে চাঁদা নিচ্ছে, তো আমি তো সরকারের কাছ থেকে শুনতে আগ্রহী না। আমি তো অপরাধীকে ধরতে সরকারি যদি বলে চাঁদা নিচ্ছে নিয়ন্ত্রণ করবে কার কাছে? এবং সরকার এটি কেন করছে না? আমি যেটা ধারণা করি যে এগুলোর সাথে তো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে কারো না কারো। হয়তো তারা মনে করছে যাদের এর সাথে সংযোগ আছে এর ভেতর থেকে তারা একটু জনগণের কাছে নিন্দিত হতে থাকুক। এবং এর পেছনে প্রশাসনিক উদ্যোগের থেকে আমি মনে করি যে এর পেছনে রাজনৈতিক কারণটা আছে, যে যারা চাঁদাবাজি করছে ইতিমধ্যে সবাই জানাজানি হয়ে গেছে। সুতরাং সে যদি এই অপরাধগুলো করতে থাকে আগামী নির্বাচন বা রাজনীতিতে সে তো মানুষের মনের মধ্যে একটু কোণঠাসা হবে। সুতরাং এই সুযোগটা দেয়। তা না হলে সরকার আওয়ামী লীগের বড় বড় প্রভাবশালী মন্ত্রীদের মানে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে চলে যেতে পারে, আর এই চাঁদাবাজদের ধরতে পারে না, এটা আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ। আমরা আর কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। সাধারণ মানুষের যাতে দুর্ভোগ না ঘটে সেটাই তো দেখা দায়িত্ব সরকারের। অবশ্যই সীমান্ত পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে। আবার যেমন ভারতের আচরণে গভীর উদ্বেগ বাংলাদেশের, হাই কমিশনারকে তলব। ভারত কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার যে বার্তাটাও আছে, কোনো ক্ষেত্রে এখান থেকে রাজনৈতিক কতগুলো বক্তব্য আছে। কিন্তু তার প্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে এটি অনাকাঙ্ক্ষিত। আমরা এই জায়গাটায় মনে করি যে সীমান্তে ভারত ইতিমধ্যে আমাদের পত্রপত্রিকায় যে খবরগুলো এসেছে সেই অনুযায়ী তারা কতগুলো জায়গায় আন্তর্জাতিক রীতিনীতি উপেক্ষা করে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। তারা তার সীমান্ত এলাকার মধ্যে এটি বেড়া দিতেই পারে, কিন্তু আন্তর্জাতিক নিয়ম না মানার কারণে বাংলাদেশের সাথে সম্পর্কটা এবং উত্তেজনাটা বাড়ছে। গতকাল যথাযথভাবেই সরকার ভারতীয় হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের উদ্বেগের কথা জানিয়েছে। আমরা দুই দেশের মধ্যেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু একই সাথে আমাদের মর্যাদা, আমাদের অখণ্ডতা সেগুলোকে আমরা রক্ষা করব। আর আমরা ভেতর থেকে একটি পক্ষ থাকার চেষ্টা করে যে এখানে একটা উত্তেজনাকর অবস্থা তৈরি করা তাদের রাজনৈতিক স্বার্থে, আমরা সেদিকেও খেয়াল রাখবো যে এরকমের একটা পরিস্থিতি কেউ তৈরি করতে চায় কিনা। তবে আমার ভূখণ্ড, আমার স্বাধীনতা, আমার সীমান্ত নিয়ে কোনো রকমের কোনো আপোষ করা যাবে না। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এ যাবৎকালের সেরা ও ঐতিহাসিক নির্বাচন করতে চাই, এবং একই সাথে তিনি টিউলিপ সিদ্দিকীর প্রসঙ্গেও বলেছেন যে তার ক্ষমা চাওয়া উচিত। দুইটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। প্রথম জায়গাটা হলো যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই। বাংলাদেশের গত 15 বছরের যে রাজনৈতিক ক্রাইসিস, আমাদের এখানে সমাজ অর্থনীতিতে যত ধরনের প্রবলেম তৈরি হয়েছে তার সব কিছুই হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা ত্রুটিমুক্ত থাকার কারণে, প্রায় 80%, 90%। কারণ নির্বাচন ছাড়া যখন একজন জনপ্রতিনিধি হয়ে যান, এমপি হয়ে যান, মন্ত্রী হয়ে যান, তার পরের দিন থেকে তিনি সাধারণ মানুষকে আসলে মানুষ মনে করেন না, কারণ তিনি জানেন যে তাকে তার প্রয়োজন হচ্ছে না, ভোটের জন্য যেতে হবে না। সুতরাং নিয়োগ বাণিজ্য, সিন্ডিকেট, চাঁদাবাজি, লুটপাট, দখল এগুলোর হচ্ছে তার অনিবার্য পরিণতি। সেই কারণে এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, যে যাই বলুক না কেন, এই গণঅভ্যুত্থানে যারা পার্টিসিপেট করেছে আমার ধারণা তার একটা মানে প্রধানতম অংশ তাদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসবে, এবং সেই কারণে এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। যদিও গত 6 মাসে নির্বাচন সম্পর্কে নানা রকমের ধোঁয়াশা আমরা দেখছি,
নানা রকমের কারসাজিও আমরা দেখছি, নির্বাচনকে কেন্দ্র করে অস্বচ্ছতা আমরা দেখছি। আমরা চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কারটা দরকার সেই সংস্কার শেষ করেই একটা নির্বাচন। তার মানে হচ্ছে সেটি নিশ্চয়ই কালকে না, আবার তার জন্য আমি 2.5 বছর অপেক্ষা করব না। ইতিমধ্যে সংস্কারের কতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, যদিও কোনো কোনো জায়গায় রিপোর্টগুলো প্রকাশ্যে আসেনি, পত্রপত্রিকায় কিছু সোর্স দিয়ে নিউজ করছে। কোনো কোনো জায়গায় আমি মনে করি যে আপত্তি করার কতগুলো বিষয় আছে। যেমন সংবিধানের 70 অনুচ্ছেদ, এই 70 অনুচ্ছেদটা শুধুমাত্র সংসদ সদস্যদের কথা বলতে বাধা দেয় এটাই না, আবার এই অনুচ্ছেদটা না থাকলে সংসদটা কিন্তু হর্স ট্রেডিং হয়ে যায়, যেটা ভারতে হচ্ছে। বড় যে দলগুলো অল্প দূরত্ব যদি থাকে মেজরিটি পাওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু এখানে একটা কেনা বেচার জায়গায় চলে যায়। ছোট দল যার 5 জন এমপি আছে, 3 জন এমপি আছে, তারা এদের কাছে অসহায় হয়ে পড়ে। সুতরাং 70 অনুচ্ছেদের যে জায়গাটি, আমি মনে করি যে এটি যদি আপনি বাতিলও করেন তবে সরকার পরিবর্তন হতে পারে। এরকমের যে নীতি নির্ধারণী যখন ভোটটা হবে পার্লামেন্টের মধ্যে, সেই ভোটে এমপিরা দলীয় পজিশনের বাইরে ভোট যাতে দিতে না পারে তার একটা ব্যবস্থা আপনাকে থাকতে হবে। আপনি যদি এটিকে প্রত্যাহার করে নেন তাহলে একটা সংকটে পড়বেন। তিনি যে গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছেন, আমরা সেটি চাই। আমরা চাই যে তিনি যে গুরু দায়িত্বটা নিয়েছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছেন এই সংকটকালে, তিনি সেটি রক্ষা করবেন এবং এই সময়কালে রাজনীতিকে মাইনাস করা, বাইপাস করা এবং সরকারের কর্তৃত্বকে ব্যবহার করে নানা রকমের পলিটিক্যাল পোলারাইজেশনের যে কথাগুলো আমরা শুনছি, আমরা চাই যে তিনি সেদিকেও নজর দেবেন। টিউলিপ সিদ্দিকী তিনি লন্ডনে আছেন। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমরা আমাদের গর্ব যে জায়গাগুলো করার মতন থাকে সেটি আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি না। এটি বাঙালির জন্য একটা বিরাট গর্বের বিষয় ছিল, তার দেশের একটা সন্তান যারা আমাদেরকে শাসন করেছে সেই দেশের মন্ত্রী হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তিনি এই রকমের অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন। আমরা এই ক্ষেত্রে সত্যতা জানতে চাই এবং যদি ঘটনাটি সত্য হয় আমরা অবশ্যই চাই তার জন্য এখানে যেমনিভাবে তিনি নিন্দিত হবেন, তিনি যেখানে দায়িত্ব পালন করছেন সেখানে তাকে আইনের মুখোমুখি দাঁড় করা হবে। তবে আমাদের এখানে রাজনীতিবিদদের সংশ্লিষ্ট যে দুর্নীতিগুলো কখনো কখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হয়, জেনুইনভাবে প্রকৃতভাবে অপরাধ দমনের থেকে রাজনৈতিকভাবে এটিকে ব্যবহার করে ঘায়েল করা, দমন করা, ফায়দা নেওয়ার একটা চেষ্টা হয়। আমরা কোনো ক্ষেত্রেই সেটি আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। বই পাচ্ছে না ছাত্রছাত্রীরা, এবং এখন যেটা হচ্ছে যে আমরা অনেক সময় তো ওই সুযোগের সদ্ব্যবহারটা করি। এখন গাইড বইয়ের সয়লাভ হয়ে গেছে এবং পিডিএফ ভার্সন করা যাচ্ছে না, গ্রামের ছেলেরা অসহায় হয়ে যাচ্ছে। আমরা বলছি ফেব্রুয়ারির আগে বই পেয়ে যাবে, কিন্তু যেটা শোনা যাচ্ছে মার্চের আগেও বই পাওয়া যাবে না। আচ্ছা, এই জায়গাটায় এই সরকার কতগুলো আর্টিফিশিয়াল জায়গাকে সব থেকে বেশি হাইলাইট করে, এটি আমি বিভিন্ন সময় অভিযোগ করেছি। আপনি সরকারের আলোচনার মধ্যে দেখবেন স্টাডি সার্কেলের ইস্যু, সরকারের আলোচনার মধ্যে দেখবেন মধ্যবিত্তের ড্রয়িং রুমের ইস্যু, মানুষের জীবন ঘনিষ্ঠ যে ইস্যুগুলো তারা কম অ্যাড্রেস করছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম কাজটা ছিল পাঠ্য বই দেওয়া। আমি এটি মনে করি যে আপনি যে যুক্তিটা নিয়ে এসেছিলেন পাঠ্য বই বিতরণের উৎসবের নামে অপচয় হতো, আরে ভাই আর 10টা জায়গা অপচয়ের থেকে এই অপচয়টা গুরুত্ব কম। কারণ আপনি প্রথম দিন একটা শিক্ষার্থীর হাতে যখন বইটা দিচ্ছেন তার জীবনে যে তার ইম্প্যাক্টটা হয় এটি আপনি ধারণা করতে পারেন না। আপনি 200 টাকার কম্বল হেলিকপ্টারে চড়ে বিতরণ করতে পারেন আর আপনি অভিযোগ নিয়ে আসছেন এটি হচ্ছে অযোগ্য অথর্বদের হচ্ছে নানা রকমের অভিযোগ। আমি মনে করি যে সরকারের খুবই খারাপ একটি কাজ হলো এই কাজটা। কেন? এবং এই জায়গাটাও এক একজনের এক এক রকমের বক্তব্য। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছে ফেব্রুয়ারি মাসে, আর শিক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি বলছেন মার্চ মাস। আমি ধারণা করছি মার্চে এটি দেওয়া সম্ভব না। কেন? মার্চ মাসে হচ্ছে রোজার ছুটি, রোজার ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তো আপনি সম্ভবত এই কথা বলে আপনি আরও একটু সময় নিলেন, এপ্রিলে স্কুল খুলবে। তবে এই যে চালাকিটা করা এটি কোনোভাবে উচিত হয়নি। সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই জায়গাটায়। এবং আওয়ামী লীগের যতগুলো খারাপ কাজগুলো আমরা সমালোচনা করছি, কিন্তু এটিকে আমি মনে করি যে একটা ভালো কাজ ছিল। সুতরাং আপনি ভালো কাজগুলোকে আপনি তো বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং আপনি চেষ্টা করলে এই সমস্যাটা আপনি সমাধান করতে পারতেন। শেষ জায়গাটা বলি, আমাদের এখানে যারা দায়িত্ব পালন করেন
তারা অনেক সময় আমার ধারণা যে তারা গ্রাম থেকে বড় হয়েছে, কিন্তু আপনি ডাউনলোড করে পড়বেন, পিডিএফ ভার্সন নিয়ে পড়বেন। আমার বাড়ি যে গ্রামে, আপনার বাড়ি গ্রামে, বাংলাদেশের অনেকগুলো জায়গায় এখনো পর্যন্ত ইন্টারনেট প্রপারলি ইউজ করা যায় না। আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, তো ডাউনলোডটা কিভাবে? আমি ডাউনলোড করে পড়বো কেন? আমি পড়বো কেন? এবং এটি একটা শিশুকে একটা গিনিপিগ বানানো। এটা হলো যে আপনার, আমি যেটি বললাম যে আপনার যে দায়িত্বহীনতা, আপনার যে অদক্ষতা, এটিকে কারো না কারো কাঁধে তো চাপাতে হবে, বা কোনো না কোনো বক্তব্য দিয়ে সেখান থেকে আপনাকে দূরে সরে যেতে হবে। আপনি দেখেছেন যে এই গণ অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রংপুরের যে শহীদ, যার ভেতর থেকে মৃত্যু তারিখ পর্যন্ত ভুল। অনেক ধন্যবাদ। এই অযোগ্যতাগুলো না থাকুক, এটা আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, প্রিয় শিক্ষার্থীদের বই যদি না থাকে তাহলে তারা পড়বে কি করে? পিডিএফ ভার্সন করে এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা কি করে এটা করবেন? প্রশ্ন থেকেই যায়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।